সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম জিওমেট্রি। আর জিওমেট্রি থেকে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে অধ্যায়গুলো করছি জিওমেট্রিতে, ওগুলোতে দুই মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাথে পরিচিত হয়েছি। অর্থাৎ সেখানে শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রিলেটেড ম্যাথমেটিক্সগুলো ছিল, এবং সেখানে এক্স এবং ওয়াই চলক ছিল, জেড কোনো চলক সেখানে ছিল। আজকে আমরা জেড অক্ষ সহ আলোচনা করা শুরু করব, এবং এই জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আসলে আমরা বুঝাই যে আমরা সাধারণত কোনো একটা বিন্দুকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাহায্যে নির্বাচন করে থাকি, কিন্তু বাস্তবে আমরা যদি কোনো একটা বিন্দুকে আসলে নির্বাচন করতে চাই তাহলে তার তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা দরকার। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। তো তোমার বোঝার সুবিধার্থে তুমি একটু কল্পনা করো যে তোমার ঘরের যে কোনো একটা কর্নার, তোমার ঘরের যে কোনো একটা কর্নার, আমার ঘরের এই কর্নারটাকে আমি চিন্তা করতেছি, এই কর্নারের এই নিচের দিকে যে রেখাটা চলে গেছে, ফ্লোরের সাথে ঘেঁষে এই রেখাটা চলে গেছে, এটাকে আমি ধরলাম এক্স অক্ষ। ঠিক ওই কর্নার থেকে এই দিকে যেটা চলে গেছে সেটাকে আমরা ধরলাম ওয়াই অক্ষ, আর ওই কর্নার থেকে উপরের দিকে যেটা উঠে গেছে সেটাকে আমরা ধরলাম জেড অক্ষ। ভালো করে খেয়াল করো, এখান থেকে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এখন দেখো, আমি আমার মোবাইলটা কোথায় আছে সেটা আমি খুঁজে বার করব এই অক্ষের সাহায্যে। মোবাইলটা কোথায় আছে সেটা খুঁজে বের করব। তো মোবাইলটা কিন্তু এখন মাটিতে নাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো মোবাইলটা একটি স্ট্যান্ডের উপরে আছে, অর্থাৎ মহাশূন্যের মধ্যে ভাসতেছে। তাহলে ওর স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কিভাবে বের করব? সেজন্য আমরা প্রথমে কি করব, ওইখান থেকে ওই কর্নার থেকে মানে মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কদ্দূর হেঁটে আসব, তারপর ওয়াই অক্ষ বরাবর কদ্দূর হেঁটে আসব, তারপর জেড অক্ষ পর্যন্ত উপরে উঠব। তাহলে কি হলো, এক্স অক্ষ বরাবর আসলাম, ওয়াই অক্ষ বরাবর আসলাম, জেড অক্ষ বরাবর আসলাম, তখন আমরা মোবাইলটাকে পাবো। এই মোবাইলটাকে আমরা কিন্তু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পাবো না। কেন? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা যাই তাহলে এক্স অক্ষ বরাবর যাব, ওয়াই অক্ষ বরাবর যাব, আমরা মোবাইলটাকে পাবো না, আমাদেরকে উপরের দিক উঠতে হবে। তার মানে প্রকৃতিতে যদি আমরা কোনো বস্তুকে খুঁজে বের করতে চাই তাহলে আমাদেরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখতে হয়। তো বোর্ডে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকা সম্ভব নয়, সেজন্য আমি এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকতে পারতেছি না। দেখো, এখানে আমি দুই মাত্রা আঁকতে পারতেছি, আরেকটা যে অক্ষ সেটা আমাকে এইভাবে আঁকতে হবে। এই যে কলমটা ঠিক যেভাবে লম্বভাবে দিছিস ঠিক সেভাবে আঁকতে হবে। তো এই জন্য আমরা এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে এভাবে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে ধরলাম জেড অক্ষ। এটা জাস্ট মানে একটা 2 ডাইমেনশনাল বোর্ডে আমরা 3 ডাইমেনশনাল একটা অক্ষ জাস্ট আঁকার চেষ্টা করছি আর কি। যাই হোক, এখন দেখো, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে আমরা তিনটা মাত্রা নিয়ে কাজ করব, যেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ থাকবে। তো এই অধ্যায়ে আমাদের প্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে দিক কোসাইন এবং দিক অনুপাত। তো দিক কোসাইন জিনিসটা কি, দিক অনুপাতের কথা আমরা পরে বলবো। এখন আমি এখানে যে সংজ্ঞাটা লিখে রাখছি এটা হচ্ছে দিক কোসাইনের সংজ্ঞা। এগুলো তোমার এক্ষুনি পড়ার দরকার নাই, আমি আগে বুঝাই দিই দিক কোসাইনটা কি জিনিস, তারপরে আমরা এটা পড়বো। আমি আসলে বুঝার সুবিধার্থে লিখে রাখছি যাতে লিখতে পরে আর আমাদের অপেক্ষা করতে না হয় আর কি। খেয়াল করো দিক কোসাইন কি। ধরো এই যে রুমটা, এই রুমটার তিনটা ডাইমেনশন মানে তিনটা অক্ষ আছে। একটা অক্ষ হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। ওকে, এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের মাঝখানে যে পরিবেশটা আছে, এই পরিবেশে আমি এই কলমটা মনে করলাম একটা রেখা। এই রেখাটাকে আমি এভাবে রাখছি, ঠিক এইভাবে রাখছি। দেখো, এখন এই রেখাটা এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে এবং জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, ওই কোণগুলার সাথে কজ লাগিয়ে দিলে, কজ মানে হচ্ছে ওই সাইন কজ একটা আছে না, ওই কজটা লাগিয়ে দিলে যা পাবো তাকেই বলা হয় এই সরলরেখার দিক কোসাইন। অর্থাৎ সেই কোসাইন যেটার মাধ্যমে দিক নির্ণয় করা হয়। আবার বলতেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তার জায়গায় থাক, আমি জাস্ট এই একটা সরলরেখা এখানে চিন্তা করলাম। এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে, জেড অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করবে, ওই কোণগুলোর সাথে কজ লাগিয়ে দিলে যা পাওয়া যাবে তাকেই বলা হয়
এই সরল রেখার দিক কোসাইন। এখন তুমি বলতে পারো যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আছে ওইখানে, আর আমি এই সরল রেখাটা আঁকলাম এখানে, ওরা ওর সাথে কিভাবে কোণ গঠন করবে? কোণ গঠন করতে হলে তো ওকে ওর সাথে লাগতে হবে, তাই না? তো আসলে লাগার ব্যাপারটা কিভাবে দেখো, এই সরল রেখাটাই মনে হয় আমি আঁকলাম, ধরলাম এই এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ ছিল, আমি এই সরল রেখাটা আঁকলাম। ওকে, এখন এই সরল রেখাটা এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা আমরা খুঁজে বের করব। তাই দেখো এই রেখাটা যেভাবে আছে, একটুও বাঁকা টাকা না করে এটা যেভাবে আছে ঠিক সেভাবে আস্তে আস্তে নিচের দিকে নামাই, নিচের দিকে নামাই, নিচের দিকে নামাই। এই এখন দেখো, এখন কিন্তু সে ওয়াই অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে এই জায়গায়। তাহলে এখানে এই রেখাটাকে কোনো বাঁকা টাকা না করে যেভাবে আছে সেভাবেই এখানে নামিয়ে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই রেখাটা আসলে ওর সাথে সেই কোণটাই উৎপন্ন করছে, অর্থাৎ ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা পাইলাম। আবার এই রেখাটাকে একদম কোনো বাঁকা টাকা না করে যদি আমি এই নিচে এদিকে আনার চেষ্টা করি তাহলে কিন্তু এখন জেড অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করে, দেখো জেড অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে। একইভাবে এই রেখাটাকে আমি যদি এক্স অক্ষের উপরে আনার চেষ্টা করি তাহলে কিন্তু এক্স অক্ষের সাথেও সে একটা কোণ উৎপন্ন করবে। এই দেখো এটাকে আমি যদি এখন এভাবে নিয়ে এক্স অক্ষের ওই কর্নারে লাগাই দিই, এখান থেকে নামিয়ে এক্স অক্ষের সাথে লাগিয়ে দিই তাহলে একটা কোণ এখানে কিন্তু একটা এক্স অক্ষের কোণ উৎপন্ন করবে। ঠিক একইভাবে এটাকে যদি আমি ওয়াই অক্ষের দিকে নিয়ে যাই তাহলে ওয়াই অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে, জেড অক্ষের দিকে নিয়ে জেড অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে, এক্স অক্ষ কোণ উৎপন্ন করবে এই দিক থেকে, ওয়াই অক্ষ কোণ উৎপন্ন করবে এই দিক থেকে, জেড অক্ষ কোণ উৎপন্ন উপর থেকে, অর্থাৎ তিনটা কোণ উৎপন্ন করছে। এই তিনটা কোণের সাথে যদি আমি কজ লাগিয়ে দিই তাহলে তাকেই বলা হয় এই সরল রেখার দিক কোসাইন। এবার আমরা কিভাবে লিখবো সংখ্যাটা দেখো, আমি যা বলছি সেটাই তোমাকে লিখতে হবে। দেখো কি বলতেছে, বলছে কি কোন সরল রেখা স্থানাঙ্ক অক্ষগুলোর সাথে যে কোণগুলো উৎপন্ন করে তাদের কোসাইনকে ওই সরল রেখাটির দিক কোসাইন বলা হয়। তো আমি একটু আগে কি বললাম, আমি একটু আগে এই কথাটাই বলছি, এখানে যে কথাটা বাংলায় লেখা আছে আমি এতক্ষণ ধরে সেটাই বুঝাইলাম। তাহলে কি বলছে, কোন সরল রেখা, এই যে কোন সরল রেখা স্থানাঙ্ক অক্ষগুলোর সাথে মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে ও যে কোণগুলো উৎপন্ন করবে তাদের কোসাইনকে, মানে তাদের সাথে যদি কজ লাগিয়ে দিই, কজের পুরো নাম হচ্ছে কোসাইন, তাদের কোসাইনকে ওই সরল রেখাটির দিক কোসাইন বলা হয়। এবার আমরা এটার জন্য একটা উদাহরণ আসছি, যদি কোনো সরল রেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোন একটা সরল রেখা ও এক্স অক্ষের সাথে উৎপন্ন করছে আলফা কোণ, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন করছে বিটা কোণ, জেড অক্ষের সাথে উৎপন্ন করছে গামা কোণ উৎপন্ন করে, তবে ওই সরল রেখার দিক কোসাইন হবে কজ আলফা, কজ বিটা, কজ গামা। জাস্ট কজ লাগাই দিলে ওইটা হয়ে যাবে ওর জন্য দিক কোসাইন। এদেরকে সাধারণভাবে এল এম এন দ্বারা সূচিত করা হয়। এর মানে হচ্ছে এই এল মানে হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের কোসাইন, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে আলফা, ওই আলফার সাথে কজ লাগাই দিলে সেটা হচ্ছে কজ আলফা, তাহলে এই এল মানে হচ্ছে কজ আলফা। এম মানে হচ্ছে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণের কোসাইন, তাহলে এম মানে হচ্ছে কজ বিটা, আর এই এন মানে হচ্ছে কজ গামা। তা আমরা সাধারণভাবে মনে রাখি যে দিক কোসাইন কজ আলফা, কজ বিটা, কজ গামা দ্বারা প্রকাশ করা হয়, আবার তাদেরকে আরও সহজ করে এল এম এবং এন দ্বারাও সূচিত করা হয়। তাহলে আমরা বুঝলাম যে একটা রেখার দিক কোসাইন আসলে কি বোঝানো হয়, দিক কোসাইন মানে কি। এরপর আমাদেরকে বুঝতে হবে দিক অনুপাত মানে কি। তো দিক অনুপাতটা একটু জটিল দিক কোসাইনের চেয়ে, তারপরেও আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমি আগে দিক অনুপাত কি সেটা একটু এখানে বোর্ডে লিখে ফেলি, তারপর তোমাদেরকে আমি সেটা বুঝাই দিব। আচ্ছা, এবার আমরা দিক অনুপাত সম্পর্কে জানবো। তো খেয়াল করো দিক অনুপাত আসলে কি। একটা সরলরেখার দিক কোসাইন বোঝা যতটা সহজ, দিক অনুপাত বোঝা আসলে ততটা সহজ নয়। তো দিক অনুপাত বইয়ের সংজ্ঞাটা এভাবে দেওয়া আছে, ধরো কোনো তিনটা সংখ্যা, যে কোনো তিনটা সংখ্যা, তবে তিনোটা একসাথে শূন্য নয়, একজন শূন্য হইতে পারে, দুইজন শূন্য হইতে পারে, কিন্তু তৃতীয় জন যেন শূন্য না হয়, এমন তিনটা সংখ্যা। একজন শূন্য হতে পারে, দুইজনও শূন্য হতে পারে, কিন্তু তৃতীয় জন কোনো অবস্থাতেই যেন শূন্য না হয়, এরকম তিনটা সংখ্যা যদি কোনো সরল রেখার দিক কোসাইনের সাথে সমানুপাতিক হয়, ধরলাম তিনটা সংখ্যা হচ্ছে এরকম তিনটা সংখ্যা হচ্ছে 2 0 1, এই হচ্ছে তিনটা সংখ্যা, এবং এই তিনটা সংখ্যা এই সরল রেখার দিক কোসাইনের সাথে সমানুপাতিক হয়। দিক কোসাইনের সাথে যদি সমানুপাতিক হয় তাহলে আমরা এই তিনটা সংখ্যাকে আমরা বলতে পারবো যে ওই সরলরেখার দিক
অনুপাত। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা নোট লিখে রাখি, নোটটা একটু লেখো। যদি কোনো সরলরেখার দিক কোসাইন এল এম এন হয়, এমনি তো আমরা দিক কোসাইনকে এল এম এন দ্বারা প্রকাশ করি, এবং দিক অনুপাত যদি এ বি সি হয়, অর্থাৎ একটা সরলরেখা ধরলাম এটা, এই সরলরেখার দিক কোসাইন হচ্ছে এল এম এন আর দিক অনুপাত হচ্ছে এ বি সি, যদি এরকম হয় তাহলে ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি। ওকে, তার মানে এল বাই এ এর মান যা হবে, এম বাই বি এর মানও তা হবে, এন বাই সি এর মানও তা হবে। অর্থাৎ দিক কোসাইন এবং দিক অনুপাতগুলো এমনভাবে রেডি হয় যেন এই সম্পর্কটা সবসময় ঠিক থাকে। আচ্ছা, এবার আমরা এই অধ্যায় থেকে একটা উপপাদ্য নিছি, অর্থাৎ এই অধ্যায়ে আমরা প্রথমে একটা উপপাদ্য পড়ব। তাহলে উপপাদ্যে কি বলছে দেখো, কোনো সরল রেখার দিক কোসাইন এল এম এন হলে দেখাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ যদি কোনো একটা সরল রেখার দিক কোসাইনকে এল এম এন বলা হয় তাহলে ওদের বর্গের যোগফল সমান হবে 1। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে, আমরা যখন জ্যামিতির থিওরিগুলোকে প্রমাণ করতে যাব তখন আমাদেরকে কিছু জিনিস নিতে হবে, অর্থাৎ কিছু জ্যামিতিক চিত্র আমাদেরকে আঁকতে হবে, ওই চিত্রগুলোর সাহায্যে আমরা তাদেরকে প্রমাণ করব। তো এখানে যেহেতু বলছে কোনো সরল রেখার দিক কোসাইন, তো আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে যেখানে কোনো একটা সরল রেখা থাকবে। তো একটু খেয়াল করো, এখানে যেহেতু বোর্ডটা হচ্ছে 2 ডাইমেনশনের আর কিন্তু আমরা এখন যে পড়াটা পড়তেছি এটা 3 ডাইমেনশনের, সেহেতু আমাদেরকে একটু এই রুমের সাহায্য নিতে হবে। তোমরা একটু পরে টের পাবা আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। প্রথমে আমি করলাম কি, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আঁকলাম। ধরলাম এটা হচ্ছে ও এক্স, এটা হচ্ছে ও ওয়াই এবং এটা হচ্ছে ও জেড। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আঁকলাম। তুমি একটু এটার সাথে রুমের যে কর্নারটা মিলে সেটা আমি একটু নিতে চাচ্ছি। দেখো এই রুমের এই যে কর্নার, ওই কর্নারের সেন্টারটা হচ্ছে 0, ও বিন্দু, ও থেকে এই হচ্ছে ও এক্স, এই হচ্ছে ও ওয়াই আর এই হচ্ছে ও জেড। একটু খেয়াল করো, ও এক্স ওয়াই ও জেড তিনটা রেখা নিলাম। এখানের সাথে এটা খুব একটা মিলবে না, এখানে ও এক্স দেখাচ্ছে ওই রেখাটাকে, সেটা ইম্পর্টেন্ট বিষয় না, যে কোনো একটা ও এক্স ওয়াই ও জেড হইলেই হইল, নিলাম। আর এরপরে আমি একটা রেখা নিব। কেন? কারণ কোন সরল রেখার দিক কোসাইন যদি এত হয়, এরকম কথা বলা আছে, তার মানে একটা রেখা তো নিতে হবে যার দিক কোসাইন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি একটা রেখা নিলাম, ওই রেখাটার নাম হচ্ছে ও পি। একটু ভালো করে খেয়াল করো, ওই রেখাটার নাম হচ্ছে ওপি। আমি মনে করলাম এই ওপি যে রেখাটা আঁকছি, এই রেখাটার দিক কোসাইন হচ্ছে এল এম এন, অর্থাৎ এই রেখাটার এক্স অক্ষের সাথে যে কোণ তার কস হচ্ছে এল, এই রেখাটার ওয়াই অক্ষের সাথে যে কোণ তার কজ হচ্ছে এম, আর এই রেখাটার জেড এর সাথে যে কোণ তার কজ হচ্ছে এন। ওকে, তো এই জন্য আমি কথাগুলো একটু এখানে বাংলায় লিখেও দিছি। দেখো, ধরি ওপি সরল রেখার দিক কোসাইন এল এম এন, অর্থাৎ এই ওপি যে সরল রেখাটা, এই সরল রেখাটার দিক কোসাইন হচ্ছে এল এম এন, এবং ওপি সরলরেখাটি এক্স ওয়াই জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে। তার মানে এই ওপি রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা কোণ। এখানে আমি দেখালে বুঝাইতে পারবো না, আমি এখানে চিন্তা করাই তোমাদেরকে। মূল বিন্দু থেকে আমি একটা সুতা এখানে টেনে এই জায়গায় ধরে রাখলাম, মূল বিন্দু থেকে একটা সুতা। তো এই সুতাটা মানে একটা রশি আর কি, এই রশিটা
এক্স অক্ষের সাথে যে কোণ গঠন করছে সেটা হচ্ছে আলফা, ওয়াই অক্ষের সাথে যে কোণ গঠন করছে সেটা হচ্ছে বিটা, আর জেড অক্ষের সাথে যে কোণ গঠন করছে সেটা হচ্ছে গামা। ওকে, তাইলে আমি এগুলো ধরে নিলাম। এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই জেড, মানে পি বিন্দুর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, তাহলে খেয়াল করো পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এই কথাটা চিন্তা করা অনেক ইম্পর্টেন্ট ছিল, একটু পরে সেটা আমি বুঝাবো। এরপর আমরা কিছু জিনিস অঙ্কন করব, সেটা হচ্ছে এই পি বিন্দু থেকে তিনটা অক্ষের উপর আমি একটা একটা করে লম্ব টানবো। তাহলে তুমি আগে মূল বাস্তব অংশে চিন্তা করো, ওই মূল বিন্দু থেকে আমি একটা সুতা এখানে টানছি, এই যে এখানে সুতা একটা ধরে রাখলাম, এখান থেকে আমি কিন্তু এক্স অক্ষের উপর লম্ব আঁকতে পারবো যেন 90 ডিগ্রি হয়। এখান থেকে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, একটু এদিকে বাঁকা হবে, কিন্তু ওইখানে যখন লাগবে তখন ওই এক্স অক্ষের সাথে কিন্তু সে 90 ডিগ্রিতে থাকবে। ধরো তোমার জন্য এক্স অক্ষে বোর্ডের কর্নারটা, ঠিক আছে? আমি এই জায়গা থেকে, এটা হচ্ছে তোমার জন্য এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার জন্য ওয়াই অক্ষ, আর এই কলমটা হচ্ছে তোমার জন্য জেড অক্ষ, আর আমি এখান থেকে একটা সুতা এভাবে টানলাম। তো এই সুতাটা কিন্তু এক্স অক্ষের সাথে একটা কোণ গঠন করবে, এইদিকে ওয়াই অক্ষের সাথে কোণ গঠন করবে। তো এই যে সুতাটা আমি এখান থেকে চাইলে এখানের উপর লম্ব টানতে পারি। কিভাবে? এখান থেকে একদম 90, এখান থেকে একদম ওইখানে সোজা এভাবে দাগ টেনে দেবো, ফলে এটা 90 ডিগ্রি হবে আর এটা লম্ব হবে। অর্থাৎ সোজা কথায় এইখান থেকে আমি যে সুতাটা টানলাম ওই সুতার এটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর লম্ব টানবো, ওয়াই অক্ষের উপর লম্ব টানবো, জেড অক্ষের উপর লম্ব টানবো, তিনটার উপর লম্ব টানবো। তো চিত্রে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে না, তাও আমরা দুইটা অক্ষে বুঝাতে পারবো। একটা হচ্ছে এই যে পি বিন্দু থেকে আমি এই ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলাম, এই পি বিন্দু থেকে আমি এই জেড অক্ষের উপর একটা লম্ব টানলাম, আর পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম। তো দেখো পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্বটা টানছে সেটা মোটেই লম্ব মনে হচ্ছে না, এটা চিত্রের মধ্যে লম্ব মনে হচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু এই লম্বটা আঁকা সম্ভব। এই যে এখান থেকে একটা রশি টানলাম, এটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব, এদিক থেকে দিয়ে ওয়াই অক্ষের উপর লম্ব, আর এই থেকে সোজা ওইদিকে টানলে ওইটা হচ্ছে জেড অক্ষের উপর লম্ব। ওকে, এভাবে আমি টানলাম। তো যে লম্বগুলো টানছি সেগুলো একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে পি বিন্দু হতে ও এক্স এর উপর যে লম্বটা টানছি সেটা হচ্ছে পি এ। তাহলে এই ও এক্স এর উপর যে লম্বটা টানছি সেটা হচ্ছে পি এ। তারপরে ও ওয়াই এর উপর যে লম্বটা টানছি সেটা হচ্ছে পিবি, এটা হচ্ছে পিবি। এবং জেড এর উপর যে লম্বটা টানলাম সেটা হচ্ছে পিসি। এই লম্বগুলা টানলাম। এখন দেখো এই লম্বগুলা টানার ফলে এখানে তিনটা ত্রিভুজ আসছে। এই তিনটা ত্রিভুজ নিয়ে আমরা আসলে আমাদের আলোচনাটা শুরু করব। তো বোঝার সুবিধার্থে আমি এই যে এক্স অক্ষের উপর যে লম্বটা টানছি সেটা আমি একটু মুছে দিচ্ছি। খেয়াল করো, এক্স অক্ষের উপর যে লম্বটা টানছি সেটা আমি একটু মুছে দিচ্ছি। এটা মুছে দিলে বুঝতে সুবিধা হবে, কারণ এখানে দেখো পি বিন্দু থেকে ওর উপরে যখন লম্ব টানছি তখন একটা ত্রিভুজ গঠন করছে। তো তুমি যদি এখান থেকে একটা রশি টানো, এই রশি দিয়ে তুমি এক্স অক্ষের উপর লম্ব টানলে এখান থেকে রশিটা আর এই এক্স অক্ষটা, মানে এখান থেকে রশিটা আর এই লম্বটা আর এই এক্স অক্ষটা মিলে একটা ত্রিভুজ গঠন করবে। একইভাবে এটার কথা বাদ দিয়ে ওয়াই অক্ষে যে লম্বটা টানছো, এই রশিটা ওয়াই অক্ষ আর এই যে ওয়াই অক্ষের লম্ব এটা মিলে একটা ত্রিভুজ গঠন করবে, যা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। তো 3 ডাইমেনশনাল ব্যাপারের জন্য একটু আমি চেষ্টা করতেছি ক্লিয়ারলি বুঝাই দেওয়ার, যদিও বোর্ডে 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো বোঝানো কিন্তু অনেক টাফ। ওকে, যাই হোক, আমরা এক্স অক্ষের এটা যখন মুছে দিলাম, আসলে এটা নাই যে তা না, জাস্ট আমি বোঝানোর সুবিধাতে এখন মুছে দিলাম। পি বিন্দু থেকে এই যে ও ওয়াই এর উপর যখন লম্ব টানলাম তখন একটা সমকোণী ত্রিভুজ আসছে, কারণ যেহেতু এটা লম্ব তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ হচ্ছে ও পি বি, একটা সমকোণী ত্রিভুজ আসছে। আবার জেড অক্ষের উপর যখন লম্ব টানলাম তখন আমরা পাইলাম কি ও পি সি। একইভাবে আমি যদি পি থেকে এই এক্স অক্ষের উপর যখন লম্ব টানবো তখন সেই লম্বটা একটা সমকোণী ত্রিভুজ হবে, সেটা হবে ও পি এ। যদিও সমকোণী দেখতে মনে হচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ হবে। তো চিত্রে আমি কিভাবে আঁকছি বা চিত্রে কিভাবে আঁকতে পারলাম সেটা নিয়ে আমার লেখাপড়া না, আমার লেখাপড়া হচ্ছে বাস্তবে কি হচ্ছে সেটা। তাহলে বাস্তবে যেহেতু আমি এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারছি, তো আমি এখন এই তিনটা ত্রিভুজ থেকে কিছু লাইন লিখবো। সেটা আমি লিখবো যে প্রথমে লিখবো ত্রিভুজ ও পি এ হতে পায়, ত্রিভুজ ও পি এ হতে পায়। ত্রিভুজ ও পি এ থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করো, ত্রিভুজ ও পি এ হতে পায়। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ত্রিভুজ ও পি এ হতে পায়, যদিও আমি আগে লিখছি, কিন্তু ত্রিভুজ ও পি এ হতে পায় এটা আমি প্রথমে বুঝাইতে পারবো না, যার কারণে আমি অন্য ত্রিভুজে চলে যাচ্ছি। ত্রিভুজ ও পি বি হতে পায়, ত্রিভুজ ও পি বি হতে পাই। আর এটা বোঝানোর জন্য, ও পি বি বোঝানোর জন্য আমি আবার এই রেখাটাকে মুছে দিচ্ছি, কারণ এটা মুছা ছাড়া আমি মোটেই বুঝাতে পারবো না। তাহলে ত্রিভুজ ও পি বি হতে কি পাচ্ছি দেখো,
এই যে রেখাটা, এই রেখাটা ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা আমরা লিখে রাখছিলাম। এই যে সরল রেখাটি এক্স ওয়াই জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, তার মানে ওয়াই অক্ষের সাথে এটা বিটা কোণ উৎপন্ন করছে। ওকে, বিটা কোণ যদি উৎপন্ন করে এবং এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে ওর ভূমি আর এটা হচ্ছে ওর লম্ব। তো আমি ও পি বি ত্রিভুজ হতে জাস্ট কস থিটা সমান বের করে নেব। কস থিটা মানে হচ্ছে আমাদের জন্য বিটা। বিটা কেন? কারণ এখানে যে কোণটা সেটা থিটা নয়, এটা হচ্ছে বিটা। তাহলে কস বিটা সমান কি? আমরা নিশ্চয়ই জানি কস বিটা সমান ভূমি বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ও বি, ভূমি হচ্ছে ও বি, আর অতিভুজ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের জন্য অতিভুজ হচ্ছে ও পি, অতিভুজ হচ্ছে ও পি। খুব ভালো করে খেয়াল করো। তাহলে কস বিটা ইকুয়াল টু ও বি বাই ও পি আমি লিখতে পারি। এখন আমি এটাকে এখানে বা দিয়ে পাশেই লিখে দিই, পাশে আমি ও পিটাকে কস বিটার সাথে গুণ করে দেবো, তাহলে আমি পাবো ও পি কস বিটা সমান হচ্ছে ও বি, ও পি কস বিটা সমান ও বি। খেয়াল করো, এরপর আমি আরেকটা লাইন লিখতেছি যা তুমি হয়তো বা এখনই আটকে উঠবে এই লাইন দেখার পর। ও পিকে ও পির জায়গায় রাখলাম, কস থিটাকে কস থিটার জায়গায় রাখলাম, কস বিটা আর কি কস বিটাকে কস বিটার জায়গায় রাখলাম, কিন্তু ও বি সমান আমি লিখলাম ছোট হাতের ওয়াই, ও বি সমান আমি লিখলাম ছোট হাতের ওয়াই। এখন কথা হচ্ছে ও বি সমান ছোট হাতের ওয়াই, এটা আমি কিভাবে বুঝলাম একটু খেয়াল করো। এই জিনিসটা বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে 2 ডাইমেনশন দিয়ে বুঝাই। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ওপি। ওকে, এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ ওপি, পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ভালো করে খেয়াল করবো। তাহলে এই পি বিন্দু থেকে আমি একটা ভেবে লম্ব টানলাম। এর মানে কি দেখো, এটাকে আমি বড় হাতের এক্স দিই তাহলে সুবিধা হবে। এর মানে হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, এর মানে হচ্ছে পি বিন্দুকে যদি আমি খুঁজতে চাই তাহলে এই বিন্দু থেকে প্রথমে এক্স পরিমাণ যেতে হবে, এক্স পরিমাণ যেতে হবে, এক্স পরিমাণ যেতে হবে, তারপর ওয়াই পরিমাণ উঠতে হবে, ওয়াই পরিমাণ উঠতে হবে। ওকে, পি বিন্দুকে যদি আমি এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা খুঁজতে চাই তাহলে ওর যদি স্থানাঙ্ক এক্স ওয়াই হয় তার মানে হচ্ছে এক্স পরিমাণ যেতে হবে, ওয়াই পরিমাণ উঠতে হবে। এখানে দেখো পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, তার মানে এই বিন্দুকে খুঁজতে হলে এক্স পরিমাণ যেতে হবে এক্স অক্ষে, ওয়াই পরিমাণ যেতে হবে ওয়াই অক্ষে, জেড পরিমাণ যেতে হবে জেড অক্ষে। তার মানে দেখো এই পি বিন্দুকে খোঁজার জন্য আমি ওয়াই অক্ষে ঠিক এতটুকু গেছি, এতটুকু গেছি, কিন্তু এখানে যেহেতু ওয়াই অক্ষের মান ওয়াই দেখাচ্ছে তার মানে এইটুকু দূরত্বটাই হচ্ছে আমার জন্য আসলে ওয়াই। তুমি অন্যভাবে চিন্তা করো, এটা যদি না বুঝো তুমি বাস্তবে চিন্তা করো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এই একটা বিন্দু, এই বিন্দুর নাম হচ্ছে পি। এই পি বিন্দুকে তুমি খুঁজতে আসবা, তাহলে কিভাবে খুঁজতে হবে? প্রথমে এক্স অক্ষে তোমাকে আসতে হবে। এক্স অক্ষে কতটুকু আসতে হবে? যতটুকু পি থেকে লম্ব টানা যায়, পি থেকে ঠিক যেখানে এক্স অক্ষে লম্ব টানা যায় ওইখান থেকে ঠিক ততটুকু আসতে হবে। বেশি চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না, কারণ এখানে সব লম্বভাবে হাঁটাচলা করতে হয়। দেখো এই যে লম্বভাবে হাঁটাচলা করতে হয় এই পি বরাবর। তুমি যদি এখান থেকে একটুক না এসে এখানে আসো, এখানে এসে কিন্তু এই পি বিন্দুতে বাঁকা করে পৌঁছানোর কোনো সুযোগ নাই। স্থানাঙ্ক ব্যবস্থাটা ওইভাবেই রেডি করা, যে বক্স বক্স করা থাকে স্থানাঙ্কে। তুমি এখান থেকে সরাসরি এখানে গিয়ে তারপর তুমি পি বিন্দুটাকে খুঁজে পাবা। তাহলে খেয়াল করো, এই হচ্ছে পি বিন্দু, এক্স অক্ষ বরাবর আসতে হবে এক্স পরিমাণ। কেন এক্স পরিমাণ আসতে হবে? কারণ পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে যদি খুঁজতে চাই এক্স অক্ষে এক্স পরিমাণ যেতে হবে, ওয়াই অক্ষ ওয়াই পরিমাণ যেতে হবে, জেড অক্ষে জেড পরিমাণ যেতে হবে। যদি এখানে অন্য কিছু থাকতো 1 2 3 থাকতো তাহলে এক্স অক্ষে যেতে হয়তো 1 পরিমাণ, ওয়াই অক্ষে যেতে হয়তো 2 পরিমাণ, জেড অক্ষে যেতে হয়তো 3 পরিমাণ। ওকে, আগে এক্স ওয়াই জেডটা বুঝে নিই। ওইখান থেকে এই পি বিন্দুকে খুঁজতে ওইখান থেকে প্রথমে আমাকে এক্স অক্ষে এক্স পরিমাণ আসতে হবে, ওয়াই অক্ষে ওয়াই পরিমাণ যেতে হবে, জেড অক্ষে জেড পরিমাণ উঠতে হবে। তারপর আমি যেটা খুঁজে পাবো সেটাকেই বলা হবে পি এক্স ওয়াই জেড বিন্দু। তার মানে এই যে এখান থেকে এই যে এক্স পরিমাণ আসছে, আমি কিন্তু এখান থেকে একটা লম্ব টানছিলাম, এখান থেকে সোজা একটা লম্ব টানছিলাম। তার মানে ওই এক্স পরিমাণ যেখানে আসছে ওটাই লম্ব যেখানে পড়ছে সেখানে। একইভাবে ওয়াই অক্ষে যখন আমি খুঁজতে গেছি, ওয়াই অক্ষে যে ওয়াই পরিমাণ গেছি, এখান থেকে যে লম্বটা টানছি ওটা কিন্তু ওয়াই পরিমাণই গেছে। তুমি একটু চিন্তা করো, এক্স অক্ষে এক্স পরিমাণ না এসে তুমি ওয়াই অক্ষ দিয়ে চিন্তা করো, ওয়াই অক্ষে তুমি ওয়াই পরিমাণ গেছো, তাহলে এখান থেকে তুমি যে লম্বটা টানছো ওটা কিন্তু ওয়াই এর মধ্যেই আছে। যার কারণে এখান থেকে আমি যে লম্বটা টানছি এই জায়গাটা আসলে আমার জন্য এখন ওয়াই। কেন?
পি বিন্দু স্থানাঙ্ক আমাকে ওইভাবেই রেডি করতে হয়। এক্স অক্ষে যেতে হবে এক্স পরিমাণ, ওয়াই অক্ষে যেতে হবে ওয়াই পরিমাণ, জেড অক্ষে যেতে হবে জেড পরিমাণ, তারপরে তার স্থানাঙ্ক হবে পি এক্স ওয়াই জেড। আর ও যে অক্ষে যে পরিমাণ গেছে সেটা লম্ব দিয়ে নির্দেশিত করা হয়। তো পি বিন্দু থেকে আমি এক্স অক্ষে লম্ব টানছি, পি বিন্দু থেকে ওয়াই অক্ষে লম্ব টানছি, পি বিন্দু থেকে জেড অক্ষে লম্ব টানছি। এই লম্বগুলো নির্দেশ করে যে সে এক্স অক্ষে কতটুকু গেছে, ওয়াই অক্ষে কতটুকু গেছে, জেড অক্ষে কতটুকু গেছে, যার কারণে এই ও বি সমান আসলে আমাদের জন্য হচ্ছে ওয়াই। ঠিক একইভাবে এটা তো আমরা বুঝলাম যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওপি কস বিটা। একইভাবে আমরা এই ত্রিভুজের মধ্যে এই কাজগুলো করে দিতে পারি। ত্রিভুজ ও পি এ, খেয়াল করো, ত্রিভুজ ও পি এ, এটার জন্য আমরা ওর মতো করে ব্যবস্থা করি। ত্রিভুজ ও পি এ সমান হচ্ছে লম্ব ভূমি বাই অতিভুজ, আমরা কস আলফা লিখবো। কস আলফা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে ও এ, ও এ কেন দেখো এখানে যে লম্বটা টানছি এখানে ভূমি ও বি হয়েছে, তাহলে এখানে ভূমি হবে এক্স অক্ষের উপরে, এখানে যেটা ভূমি ছিল সেটা ওয়াই অক্ষে হয়েছে, এখানে যেটা ভূমি হবে সেটা জেড অক্ষে হবে, এখানে যেটা ভূমি সেটা হচ্ছে এক্স অক্ষে হবে। আর এক্স অক্ষে ভূমি হচ্ছে ও এ ডিভাইডেড বাই হচ্ছে ওপি, বা আমরা ওপিকে গুণ করে দিব, তাহলে আমরা পাচ্ছি ওপি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে ও এ, বা ও এ সমান আমাদের জন্য হচ্ছে এক্স, তাহলে ওপি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে এক্স। একটু ভালো করে খেয়াল করো, ওপি সমান এক্স, কারণ আমি এই পি বিন্দু খোঁজার জন্য এক্স অক্ষে আমি এক্স পরিমাণ দিয়েছিলাম, যার কারণে ওর এখানে এক্স লেখা আছে। ওকে, তারপর একইভাবে আমরা আরেকটা ত্রিভুজ পাই, সেটা হচ্ছে ও পি সি ত্রিভুজ, যেটা জেড অক্ষের উপর আছে। তাহলে আমরা লিখবো ত্রিভুজ ও পি সি হতে পাই, ত্রিভুজ ও পি সি হতে কি পাচ্ছি এবার কিন্তু কস গামা। কেন? কারণ এখানে বলা আছে দেখো এক্স অক্ষে আলফা, ওয়াই অক্ষে বিটা, জেড অক্ষে কিন্তু গামা কোণ উৎপন্ন করছে। তার মানে এই রেখাটা ওর সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে গামা কোণ। তাহলে এটা যদি গামা হয় এটা হবে ওর জন্য ভূমি, আর এটা হচ্ছে ওর জন্য অতিভুজ। তাহলে আমরা লিখলাম কস বিটা সমান হচ্ছে ওসি ডিভাইড বাই ওপি, বা ওপি কস গামা ইকুয়াল টু হচ্ছে ওসি বা ওপি কস গামা ইকুয়াল টু হচ্ছে জেড, ছোট হাতের জেড। তাহলে আমরা এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান পাইলাম। এখন আমি করব কি, এই তিনটাকে তিনটা সমীকরণ দিব, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ। এবারে তিনটা সমীকরণকে বর্গ করে যোগ করে দিব। বর্গ করে যোগ করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যেহেতু বর্গ করে যোগ করা আছে, তো আমিও এই তিনটা সমীকরণকে বর্গ করে যোগ করে দিব। তাহলে এখানে আমি যেসব কথাগুলো লিখছি সেগুলো সব কিন্তু আমি চিত্রে আঁকছি বলেই এখানে লিখছি, আর এই সাধারণ কথা এবং চিত্রগুলো দিয়েই আমি প্রমাণটা শুরু করতে পারছি। তাহলে এখন দেখো, আমি যদি 1 নংকে ওকে যদি বর্গ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার, প্লাস ওকে যদি বর্গ করি তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার, প্লাস ওকে যদি বর্গ করি তাহলে আমরা পাবো জেড স্কোয়ার। আসলে বর্গ করার পর যোগ করতেছি, যার কারণে এক সাইডে যোগ হবে। তো সমান চিহ্নের ডান পাশে যারা আছে ওরা সবাই একসাথে যোগ করলাম, এবার সমান চিহ্নের বাম পাশের গুলোকে যোগ করতে হবে। তাহলে ওকে যদি বর্গ করি তাহলে আমরা পাবো ওপি স্কোয়ার কজ স্কোয়ার আলফা, প্লাস এরপরটাকে পাবো ওপি স্কোয়ার কজ স্কোয়ার বিটা, তুমি জানো কোণের উপরে স্কোয়ার হয় না, প্লাস ওপি স্কোয়ার কজ স্কোয়ার গামা। ওকে, তাহলে এখন এখান থেকে আমি ওপি স্কোয়ার কমন নিয়ে ফেলি, ওপি স্কোয়ার কমন নিয়ে ফেলবো। ওপি স্কোয়ার সমান হচ্ছে কমন নিলে আমরা পাচ্ছি কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা। ওকে, এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে আমি চাইলে ওপি স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওপি স্কোয়ার কীভাবে লিখে দিতে পারলাম সেটা আমাদেরকে একটু বুঝাই দিতে হবে। ওকে, দেখো একটু কেন আমি এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেন আমি ওপি স্কোয়ার লিখতে পারি। খেয়াল করো, এটার জন্য তোমাকে আগে 2 ডাইমেনশনে যেতে হবে, 2 ডাইমেনশনাল চিন্তাধারাকে আনতে হবে। এগুলো আমার আর দরকার নাই, আমি এগুলো থেকে যা কাজ করার করে ফেলছি, যার কারণে আমি এগুলো মুছে দিচ্ছি আর তোমাকে 2 ডাইমেনশনাল একটু নিয়ে যাই। খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখানে একটা বিন্দুর নাম হচ্ছে x1, y1, খুব ভালো করে খেয়াল করবা। আরেকটা বিন্দুর নাম হচ্ছে x2, y2। এখন এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ধরলাম এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি তোমাকে নির্ণয় করতে বলা হয় তাহলে তুমি সূত্র পড়ছো ab ইকুয়াল টু ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার রুট ওভার ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয় মানে হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই সূত্র আমরা ক্লাস 9 থেকে পড়ে আসছি। যাদের ক্লাস 9 ছিল তারা ইন্টারমিডিয়েটে পড়ছি, মানে পড়ছি সোজা কথায়, অনার্স আসার আগেই পড়ছি। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। খেয়াল করো, 2 ডাইমেনশনাল যখন হয় তখন জাস্ট x1 মাইনাস x2 হোল স্কোয়ার y1 মাইনাস y2 হোল স্কোয়ার, কিন্তু
বিন্দুটা যদি 3 ডাইমেনশনাল হয় অর্থাৎ একটা z অক্ষ থাকে তখন এই বিন্দু স্থানাঙ্ক x1 y1 সঙ্গে একটা z1 থাকবে, x2 y2 সঙ্গে একটা z2 থাকবে। তখন এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হবে জাস্ট একটা অতিরিক্ত বেড়ে যাবে z1 মাইনাস z2 হোল স্কোয়ার। তাহলে 2 ডাইমেনশনে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, আর 3 ডাইমেনশনে ওইটার সাথে অতিরিক্ত একটা z1 মাইনাস z2 হোল স্কোয়ার হয়। ওকে, এবার দেখো এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ab দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই o হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 0,0,0, আর p হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x y z। তাহলে o থেকে p বিন্দুর দূরত্ব OP সমান কি হবে? এই চিন্তাধারায় আমরা সেটা বের করতে পারবো। সেটা কি হবে? সেটা হবে x1 মাইনাস x2 মানে 0 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস এই সেকেন্ডটা 0 মাইনাস y, এখন তো 1 হবে না, জাস্ট y হোল স্কোয়ার, আরেকটা হবে প্লাস 0 মাইনাস z হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু তুমি যদি এটা ঠিক করে লিখতে চাও 0 থেকে x যদি চলে তাহলে মাইনাস x এর হোল স্কোয়ার করলে হবে শুধুই x স্কোয়ার, এখানে হবে শুধুই y স্কোয়ার, আর এখানে হবে শুধুই z স্কোয়ার। ওকে, তাহলে OP সমান হইল রুট ওভার x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। ওকে স্কোয়ার করে দিই, তাহলে OP স্কোয়ার, আর এদিক থেকে জাস্ট রুটটা সরে যাবে। তাহলে দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল OP। এই লজিক থেকে আমরা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ারকে OP স্কোয়ার লিখে দিতে পারছি। তাহলে দেখো বিশাল আলোচনা একটা ছোট্ট লাইনের জন্য। তাহলে আমরা 2 ডাইমেনশনালে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর, কিন্তু 3 ডাইমেনশনে ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তরের সাথে আমাদেরকে ওদের জেড অক্ষের অন্তরও বের করতে হয়। আর সেখান থেকে আমরা ও থেকে পি বিন্দু দূরত্ব যখন বের করতে চাচ্ছি তখন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান OP স্কোয়ার আসতেছে। তাহলে এখন আমরা উভয় পক্ষকে OP স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি এদিকে 1 আর ওদিকে OP স্কোয়ার কাটা গেলে থাকবে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা। তো এখন মজার ব্যাপার হচ্ছে কজ আলফাই হচ্ছে আমাদের জন্য L, তাহলে কজ স্কোয়ার আলফা হচ্ছে আমাদের জন্য L স্কোয়ার, কজ বিটা হচ্ছে আমাদের জন্য M, তাহলে M স্কোয়ার মানে হচ্ছে কজ বিটা স্কোয়ার, আর কজ গামা হচ্ছে আমাদের জন্য N। কেন এগুলোর কেন L M N? কারণ আমরা জানি, আমরা এই অধ্যায়ের শুরুতেই পড়ছি যে কোন রেখার দিক কোসাইন কাকে বলে। দিক কোসাইন হচ্ছে ওর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের কস, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণের কস এবং জেড অক্ষের সাথে উৎপন্ন কোণের কস। তো এটা দেখো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে আলফা, তার কস, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে বিটা, তার কস, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে গামা, তার কস। তো এখানে যেহেতু বলছে দিক কোসাইন হচ্ছে L M N, তাহলে এটা এক্স অক্ষের জন্য এটা L, ওয়াই অক্ষের জন্য M এবং জেড অক্ষের জন্য N আমরা লিখতে পারি, কারণ ওরা আলফা বিটা গামা কোণ উৎপন্ন করছে এবং ওদের সাথে কস দিলে যা হয় তা হচ্ছে ওদের দিক কোসাইন L M N। এখানে যদি L M N না দিয়ে অন্য কিছু দিত তাহলে আমরা এখানে অন্য কিছু বসাইতাম, কিন্তু L M N এটা বসানোর কারণে আমরা কিন্তু এখান থেকে প্রমাণটি ইতিমধ্যে করে ফেলতে পারছি, L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তো এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। এই অধ্যায়ে প্রায় জায়গায় L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইকুয়াল টু 1 আমাদেরকে বসিয়ে দিতে হতে পারে। আর সেকেন্ড কথা হচ্ছে এই যে উপপাদ্য যে শিখছি উপপাদ্যটার প্রমাণ, এই উপপাদ্যটার প্রমাণও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, 4 নম্বরের জন্য অনেকবার পরীক্ষায় আসছে এবং প্রতি বছরই এটা গুরুত্বপূর্ণ থাকে।